নমস্কার, আমি শঙ্কর। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের শিরোনামে, মস্কো হামলার ঘটনায় নিখোঁজ এখনো শতাধিক। সংকটে লাদাখ, পরিবেশ থেকে গণতান্ত্রিক অধিকার, অল ইজ নট ওয়েল। দেশপ্রেমকে কেন্দ্রবিন্দু করে পাওয়ার প্যাকড ফাইটার জুটি ঋত্বিক দীপিকার আত্মপ্রকাশ বড় পর্দায়। গত ২৬শে মার্চ রাত ৮টা বেজে ১৪ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে অমরধামে যাত্রা করলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের ষোড়শ অধ্যক্ষ স্বামী শরণানন্দজি মহারাজ। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। শিবজ্ঞানে জীব সেবা শ্রী পরমহংসদেবের এই বাণী আত্মস্থ করে সারা জীবন মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন তিনি। তাঁর আধ্যাত্মিক চেতনা, প্রজ্ঞা, নিরভিমান ও নিরহংকার ব্যবহারে মুগ্ধ হয়েছেন আবাল বৃদ্ধ বনিতা। বুধবার মিশনের নিয়ম মেনেই বেলুড় মঠের পাশে গঙ্গা তীরে বেদমন্ত্র উচ্চারণের সাথে সাথে তাঁর অন্তিম সংস্কার সম্পন্ন করা হয়। মিস ইউনিভার্সের মঞ্চে আরও এক মুসলিম বিশ্বের রক্ষণশীল দেশ সৌদি আরবের প্রবেশ। ইতিহাসে প্রথমবার এদেশের কোনো সুন্দরী অনুমতি পেলেন মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নেওয়ার, যিনি সৌদি মডেল রুমি আল কাহতানি। চলতি বছরের সেপ্টেম্বরে মেক্সিকোতে প্রতিযোগিতার এ আসর অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে যখন থাবা বসাচ্ছে দাঁত নখ বের করা উষ্ণায়ন, এমন ধ্বংসের মুখে দাঁড়িয়ে সবুজ বাঁচানোর অঙ্গীকার করেছেন ব্রাজিলের এক ফটোগ্রাফার দম্পতি সেবাস্তিয়া সালদাগো ও তাঁর স্ত্রী লিলিয়া। ২০০১ থেকে আজ অবধি ২০ লক্ষাধিক গাছ লাগিয়ে একটি বনকে আবার প্রাণ প্রাচুর্যে ভরপুর করে তুলেছেন। ১৫০০ একরের বেশি বনভূমিকে নতুন করে সৃজন করে যেন বলতে চেয়েছেন, দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। রাশিয়ার রাজধানী মস্কোর ক্রোকাস সিটি হলে সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা ১৪০ পৌঁছেছে। আহতের সংখ্যা ১৮২ জন। হামলার পর ৯৫ জনের মতো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ২২শে মার্চ রাতে এই হামলার ঘটনা ঘটেছিল। হামলায় সামরিক ইউনিফর্ম পরা ৪ সন্ত্রাসী নির্বিচারে গুলি চালিয়ে বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুতিনের কথায় হামলাকারীরা ইউক্রেনের দিকে পালানোর চেষ্টা করেছিলেন, সফল হননি। সবাই এরই মধ্যে ধরা পড়েছে এবং কঠোর শাস্তি দেওয়া হবে তাদের। ক্রোটাস সিটি হলটি মস্কো শহরের উপকণ্ঠে এবং ক্রেমলিন থেকে ১২ মাইল দূরে। শুক্রবার সন্ধ্যায় বন্দুকধারীরা যখন হামলা শুরু করে তখন সেখানে রক গ্রুপ পিকনিকের একটি কনসার্ট শুরুর প্রস্তুতি চলছিল। একটি ভিডিওতে দেখা যায় কনসার্ট হলে ঢোকার আগে থেকেই কমপক্ষে ৪ জন এলোপাথাড়ি গুলি করছে। এরপর হলের ভেতরে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুন পরে সামনের দিকে ছড়িয়ে পড়ে, এতে ৭ তলা ভবনের ওপরের ২ তলার কাঁচ উড়ে যায়। রাশিয়ার তদন্ত কমিটি বলছে, সন্ত্রাসীরা কনসার্ট হল প্রাঙ্গণে আগুন দেওয়ার জন্য দাহ্য জাতীয় তরল পদার্থ ব্যবহার করেছে। সেখানে দর্শকরা ছিল, যাদের অনেকেই আহত হয়েছে। আগুন পুরোপুরি নেভাতে ১০ ঘন্টার মতো সময় লেগেছে। এই হামলার পর এর দায় স্বীকার করেছে আইএস। এখন পর্যন্ত পাওয়া হিসেবে ১৪০ জনের বেশি জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা যাচ্ছে।
হামলার প্রায় 24 ঘন্টা পর শনিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর এই মর্মান্তিক ঘটনার পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি 24শে মার্চ জাতীয় শোক ঘোষণা করেছিলেন। পুতিনের কথায় হামলাকারীরা ইউক্রেনের দিকে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। সবাই এরই মধ্যে ধরা পড়েছে এবং কঠোর শাস্তি দেওয়া হবে তাঁদের। পুতিনের আরও দাবি, আমাদের শত্রুরা আমাদের বিভক্ত করতে পারবে না। রাশিয়া এখনো পর্যন্ত 11 জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে 4 জন ছিলেন হামলাকারী এবং বাকি 7 জন তাঁদের সাহায্য করছিলেন বলে জানা গিয়েছে। রাশিয়ার সিকিউরিটি সার্ভিসের প্রধান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে 4 সন্দেহভাজন একটি সাদা গাড়িতে করে পালানোর চেষ্টা করছিলেন। রাশিয়া ইউক্রেন সীমান্ত থেকে তাদের ধরা হয়। সবাইকে মস্কো নিয়ে যাওয়া হয়েছে। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। গত বছরেই জলবায়ুর ব্যাপক পরিবর্তন প্রভাব ফেলেছে গোটা বিশ্বে। সেই সঙ্গে ভারতের পার্বত্য হিমালয়ের বিস্তীর্ণ অংশে বেলাগাম উন্নয়নের জেরে ভূপ্রকৃতি বৈশিষ্ট্য হারিয়েছে, যার ফলস্বরূপ আমরা দেখতে পেয়েছি যোশীমঠ, মানালি এবং সিকিমে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির ছবি। হিমালয়ের পার্বত্য অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ লাদাখের অবস্থাও আবার একই পরিণতি পেতে চলেছে। সেই সঙ্গে লাদাখকে ভারত সরকার 6ষ্ঠ শিডিউলের আওতায় এনে লাদাখবাসীর গণতান্ত্রিক অধিকার নির্দিষ্ট করবার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা এতদিনেও পূরণ হয়নি। বারবার সেই অধিকার রক্ষার জন্য দাবি জানিয়ে এসেছেন লাদাখের জনপ্রিয় শিক্ষাবিদ ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক। গৃহবন্দী হয়েছেন একসময়। এবার টানা 22 দিনের অনশন প্রতিবাদ করে আপামর লাদাখবাসীর সমর্থন ও পরিবেশ কর্মীদের লড়াইকে সংযুক্ত করলেন তিনি। এরপরেও কি সরকার তার প্রতিশ্রুতি রক্ষা করতে উদ্যোগী হবে না? সাধারণ মানুষের কাছেই বা সুদূর হিমালয়ে অবস্থিত লাদাখবাসীর এই আন্দোলন কতটা প্রাসঙ্গিক জেনে নেওয়া যাক এই প্রতিবেদনে। বাণিজ্যিক মুনাফার জন্য বেলাগাম কর্পোরেট আগ্রাসন সাধারণ মানুষের অধিকারকে যেমন খর্ব করে, তেমনি নিয়ন্ত্রণহীনভাবে পরিবেশ ও প্রকৃতির সম্পদকে নিঃশেষ করে দেয়। লাদাখে স্থানীয় জনজাতি মানুষের পশুপালন ও চারণভূমির জন্য ব্যবহৃত 150 স্কয়ার কিলোমিটার অঞ্চল ভারতের একটি কর্পোরেট সংস্থা জোর করে দখল করে রেখেছে। এর পাশাপাশি গত 2019 লোকসভা নির্বাচনের ইস্তেহারে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা সরকার গঠন করলে লাদাখকে 6ষ্ঠ শিডিউলের অন্তর্ভুক্ত করবে। কিন্তু 5 বছর অতিক্রম করে পুনরায় লোকসভা নির্বাচন এসে গেল। বিজেপি শাসিত ভারত সরকার সেই প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। সংবিধানের 6ষ্ঠ শিডিউলের তালিকাভুক্ত হতে গেলে কোনো রাজ্যে শিডিউল ট্রাইবের সংখ্যা 50% বা তার বেশি থাকতে হবে। সেখানে লাদাখের মোট জনসংখ্যার মধ্যে 95% শিডিউল ট্রাইব আছে। তাই 6ষ্ঠ শিডিউলের আওতায় লাদাখের সংরক্ষণ পাওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে। সেই অনুযায়ী লাদাখবাসীদের এই দাবি যথার্থ ও এই সংরক্ষণের আওতায় লাদাখের প্রাকৃতিক সম্পদের ব্যবহারের ওপর লাদাখবাসীদের নিয়ন্ত্রণ থাকবে পূর্ণভাবে। এই অধিকার অর্জনে তাই লাদাখের জিনিয়াস মাইন্ড সোনাম ওয়াংচুর আহ্বানে লাদাখবাসীরা আন্দোলনের পথে নেমেছে। গত 6 মার্চ থেকে 26শে মার্চ পর্যন্ত টানা 21 দিনের অনশনে সোনামের সাথে যুক্ত হয়েছিল প্রায় 5000 লাদাখবাসী। সোনাম তার অনশন প্রত্যাহার করে নিলেও তাদের আন্দোলন থেমে থাকছে না। মহাত্মা গান্ধীর আদর্শকে স্মরণে রেখে সোনামের সাথে লাদাখবাসী সত্যাগ্রহ প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করবে। প্রয়োজনে ভারত সরকারের দেওয়া প্রতিশ্রুতি কার্যকর করার ব্যাপারে ডান্ডি মার্চের কায়দায় তারা পূর্ব লাদাখের ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল পর্যন্ত প্রতিবাদ মিছিল করবে বলে জানিয়েছে। এর আগে সোনাম ওয়াংচুক নিজ উদ্ভাবনী মেধার প্রয়োগে লাদাখে গঠনমূলক কাজ করে এসেছেন। সামরিক সুরক্ষা থেকে প্রকৃতি চিন্তার সব দিকে খেয়াল রেখেছেন তিনি। ভারতীয় সৈনিকদের জন্য প্রচলিত শক্তির ব্যবহার ছাড়াই ওয়ার্ম শেল্টার বানানো, সৌরবিদ্যুতে লাদাখে স্কুল স্থাপন করা, হিমবাহের ক্ষয়রোধ করে চাষবাসের সংকট দূর করা, এসবই তার পরিবেশ চিন্তার ফসল। তার এই পরিবেশ বিষয়ক ভাবনার সাথে এবার জুড়ে গেছে আসমুদ্র হিমাচলের মানুষ। কারণ পার্বত্য হিমালয়ের পরিবেশ সংকট প্রভাব ফেলবে ভারতের নদী পরিবেশ ও নদীকেন্দ্রিক উর্বর সমতল ভূমির জনজীবনের ওপর।
গত 2-1 বছরেই নানা ঘটনায় দেখা গেছে কিভাবে ভারতের পার্বত্য হিমালয় অঞ্চলের পরিবেশ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই পাহাড় ও নদী পরিবেশ রক্ষায় লাদাখবাসীদের এই আন্দোলনের সাথে সহানুভূতি রেখে গত রবিবার নদী বাঁচাও জীবন বাঁচাও আন্দোলনের কর্মীরা এই শহর ও রাজ্যের বিভিন্ন জেলায় 12 ঘন্টার প্রতীকী অনশন ও মানববন্ধনের আয়োজন করেছিল। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। পুলওয়ামা ঘটনাকে কেন্দ্র করে গত জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দের ছবি ফাইটার। দেশপ্রেম, অ্যাকশন আর স্টার কাস্ট বেসড ছবির ভিড়ে কতটা ফাইট করতে পারল এই সিনেমা? আলোচনায় আমাদের প্রতিনিধি শ্রীতমা। গত 25শে জানুয়ারি মুক্তি পেয়েছিল সিদ্ধার্থ আনন্দ পরিচালিত, ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ফাইটার। দর্শকদের মধ্যে মূল যে কারণে সিনেমাটাকে নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছিল তাতে বলার অপেক্ষা রাখে না। প্রথমতই ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনের একটা পাওয়ার প্যাকড জুটি। এই দুজন হিরো এবং হিরোইনের যে পরিমাণ ফ্যান বেস রয়েছে তাতে করে যে এদের দুজনকে একসঙ্গে কাস্ট করাই একটা সিনেমার একটা বড় লাভের অংশ হতে পারে, সেদিক দিয়ে কোনো সন্দেহের কারণ বোধহয় থাকতে পারে না। কিন্তু সেটাই তো আলটিমেট রিজন হতে পারে না একটা সিনেমার ভালো মন্দের বিচারে। মূলত গল্প যেটা, সেটা হচ্ছে পুলওয়ামার যে ঘটনা, সেই ঘটনার আগে পরের কিছু প্রেক্ষাপট নিয়ে এই সিনেমার গল্প এগিয়েছে। ফাইটার পাইলট হিসেবে এখানে ঋত্বিক রোশন এবং দীপিকা পাড়ুকোনকে অভিনয় করতে দেখা যায় এবং সঙ্গে একজন সিনিয়র অফিসারের ভূমিকায় অনিল কাপুরকেও দেখতে পাওয়া যায়। অভিনয়ের কথা যদি বলতে যাই তাহলে ঠিক একই সময় আরও একটা বছর আগে পাঠান মুক্তি পেয়েছিল। সেই সিনেমার থেকে অ্যাকশন হিরোইন হিসেবে দীপিকা পাড়ুকোন এই সিনেমায় অনেকটাই পরিণত এবং ঋত্বিক রোশন যেমন স্ক্রিন প্রেজেন্স ঠিক তেমনই অভিনয়ের দিক দিয়েও আরও অনেক বেশি নিজেকে মাজা ঘষা করে এই সিনেমায় প্রেজেন্ট করেছেন, সেটা মানতেই হয়। এছাড়া যদি মূল গল্পের কথা বলতে যাই বা সিনেমার গতির কথা, সেখানে বোধহয় খুঁটিনাটি দিকগুলো আরও একটু বেশি মনোযোগ সহকারে বা যত্ন সহকারে তৈরি করার প্রয়োজন ছিল। প্রথমার্ধে তো সেভাবে খুব একটা মন কাড়ে না কোনো দিক দিয়েই। দ্বিতীয়ার্ধে গেলে একটুখানি যদিও বা আবেগ, অ্যাকশন সব মিলিয়ে সিনেমাটা মন একটু হলেও দাগ কাটতে শুরু করে, কিন্তু গতিটা ধীরে ধীরে যেন কমতে থাকে। সিনেমার মিউজিকের কথায় যদি আসি, সেদিক দিয়ে তো ইতিমধ্যেই মানে সিনেমা মুক্তির আগেই সেটার একটা বিশাল প্রভাব জনসাধারণের মধ্যে পড়ে গিয়েছিল। সিনেমার গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং কোথাও গিয়ে মিউজিক কোনো রকম কোনো দৃশ্যকে ছাপিয়ে গেছে এটা মনে হয়নি। সেদিক দিয়ে যথাযথ আবহ সঙ্গীতের ব্যবহার দেখে মনে হয়েছে। তাই খুব বেশি কিছু এক্সপেকটেশন না নিয়ে একটা অ্যাকশন রোম্যান্স নির্ভর ছবি, কমার্শিয়াল ছবি যেমন হতে পারে, একটা কমার্শিয়াল হিরো হিরোইনের ছবি যেমনভাবে প্রেজেন্ট করা হতে পারে, সেই এক্সপেকটেশন নিয়ে যদি দেখতে হয় তাহলে ফাইটার অবশ্যই দেখা যেতে পারে। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আজ এ পর্যন্তই। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। নমস্কার।